ওয়েলকাম সবাইকে কোয়ান্টাম কুইস্টের আজকের লেকচারে। আজকে আমরা তোমাদের তাপ চ্যাপ্টারটা শুরু করব। তো তাপ এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের জানতে হবে যে তাপ জিনিসটা কি। তো তাপ কাকে বলে? তাপ হলো এক প্রকারের শক্তি যেটা কোনো যান্ত্রিক উপায় ছাড়াই এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হয়। আর তাপ হলো এমন এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়। আমাদের পরিবেশে বিভিন্ন রকমের শক্তির রূপ আমরা দেখতে পাই, যেমন আলোক শক্তি, রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি, এরকম বিভিন্ন ধরনের শক্তির রূপ আছে। তাদের মধ্যে এক ধরনের রূপ হলো তাপ। তো তাপ হলো এক প্রকারের শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে তাপ কি। তাপ হলো তাপ এক প্রকার শক্তি যা কোনো যান্ত্রিক মাধ্যম ছাড়া বা যান্ত্রিক উপায় ছাড়া তো তাপ এক প্রকার শক্তি যা কোনো যান্ত্রিক উপায় ছাড়া এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হয় এবং যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়। একটা যদি লোহার দণ্ডকে নিয়ে যদি আগুনের মধ্যে ধরি, তাহলে কি হয়? আস্তে আস্তে সেটা গরম হতে শুরু করে, তখন আমাদের হাতে গরম লাগে। এবার সেই গরম জিনিসটাকে যদি আমরা ঠান্ডা জলে বা বরফের মধ্যে যদি টাচ করাই বা ডোবাই, তাহলে কি হবে? সেটা আস্তে আস্তে ঠান্ডা হবে, তখন আমাদের হাতে ঠান্ডা লাগবে। তো জিনিসটা কি? তাপ হলো এক প্রকারের শক্তি যেটা গ্রহণ করলে, অর্থাৎ কোনো বস্তু যদি তাপ গ্রহণ করে তাহলে সে উত্তপ্ত হয়ে যাবে, এবং সে যদি তাপ বর্জন করে তাহলে সে শীতল হয়ে যাবে। তো তাপ মানে তিন রকমের তাপ হয়ে থাকে। তাপের তিন রকমের প্রকার রয়েছে। এক নম্বর হচ্ছে, তাপকে আমরা তিন ধরনের তাপ দেখতে পাই। একটা হলো বোধগম্য তাপ, দু নম্বর যেটা সেটা হলো লীন তাপ, আর একটা হলো বিকীর্ণ তাপ। তো বোধগম্য তাপ কোনটা? যেই তাপটাকে আমরা ফিল করতে পারি, যেটাকে আমরা বুঝতে পারি। যেটা বললাম এখনই, কোনো গরম জিনিসকে ধরলে আমাদের হাতে গরম লাগবে এবং কোনো ঠান্ডা জিনিসকে ধরলে আমাদের ঠান্ডা লাগবে। তো সেটাকে আমরা অনুভব করতে পারছি, সেটাকে আমরা বুঝতে পারছি, তাই জন্য সেটা হলো বোধগম্য তাপ। এবার লীন তাপ জিনিসটা কি? লীন তাপ এমন একটা তাপ যেটাকে আমরা বুঝতে পারি না, অনুভব করতে পারি না, কিন্তু তার প্রেজেন্স রয়েছে। লীন তাপ হলো এমন একটা তাপ যে কি করে, তাপমাত্রার কোনো পরিবর্তন শো করে না, সে তাপমাত্রার কোনো পরিবর্তন দেখাবে না, অথচ পদার্থের বা বস্তুর অবস্থার চেঞ্জ করবে। এটাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝি। মানে ধরো একটা বরফ রয়েছে আমার কাছে, সেটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটা বরফ। তো এই বরফটা যখন গলে যখন জল হয়ে যাবে, তখনও তার টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস আছে। তাহলে দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার একটা বরফ, সেই বরফটা গলে গিয়ে জলে পরিণত হলো, তার টেম্পারেচার কিন্তু 0 ডিগ্রি আছে। আগেও ছিল 0 ডিগ্রি যখন সে বরফ ছিল,
যখন সে জলে পরিণত হলো তারপর তার টেম্পারেচার 0 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে বস্তুর অবস্থার বা পদার্থের অবস্থার পরিবর্তন ঘটলো। আগে ছিল কঠিন, পরে হয়ে গেল তরল, তাহলে কঠিন থেকে তরলে কনভার্ট হয়ে গেল। এক্ষেত্রে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটলো, কিন্তু দেখো উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। এই উষ্ণতাটাকে আমরা কিন্তু দেখতে পেলাম না, কিন্তু এক্ষেত্রে কিন্তু এই যে বরফটা সে কিন্তু কিছু পরিমাণ তাপ গ্রহণ করেছে, তার ফলে কি হয়েছে? তার ফলে সে কঠিন থেকে অর্থাৎ বরফ থেকে তরলে পরিণত হয়েছে, কিন্তু এই তাপটাকে আমরা দেখতে পেলাম না। দেখো আগে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, পরেও কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস, উষ্ণতার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন ঘটেছে। তো এই ধরনের তাপটাকে আমরা বলবো লীন তাপ বা লেটেন্ট হিট। তো লাস্ট যেটা একটা রয়েছে তাপের একটা প্রকারভেদ, সেটা হলো বিকীর্ণ তাপ। বিকীর্ণ তাপ জিনিসটা কি? তাপ পরিবহনের একটা পদ্ধতি হলো বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতিতে যে তাপটা রিলিজ হয় সেটাকে আমরা বলি বিকীর্ণ তাপ। এটাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝি। মানে এটা মনে করো সূর্য আর এটা পৃথিবী। তো সূর্য থেকে পৃথিবীতে যে তাপটা আসে, সূর্য থেকে পৃথিবীতে যে তাপটা আসে এটাকে আমরা বলি বিকীর্ণ তাপ। তাপটা সূর্য থেকে পৃথিবীর দিকে আসে কোনো মাধ্যম ছাড়া। পৃথিবী আর সূর্যের মাধ্যমে কিন্তু পৃথিবী আর সূর্যের মাঝখানে কোনো মাধ্যম নেই। তো এই যে বিকীর্ণ তাপ সেটা মাধ্যম ছাড়াই সূর্য থেকে পৃথিবীর দিকে আসছে, তাহলে এই তাপটাকে আমরা বলবো বিকীর্ণ তাপ। দেখো দিনের বেলা কি হয়, সূর্য থেকে তাপ আসে পৃথিবীর দিকে, আলো যেটা আসে, আলোর সাথে তাপ আসে পৃথিবীর দিকে, এবার পৃথিবীটা উত্তপ্ত হয়ে যায় দিনের বেলা। এবার রাতের বেলা কি হয়, রাতের বেলা পৃথিবী তার ভূপৃষ্ঠ থেকে এই তাপটাকে রিলিজ করে দেয় তরঙ্গ আকারে। এই যে তাপটা আসছে এটাও কিন্তু তরঙ্গ আকারেই আসছে, ঠিক আছে? এই তাপটা পৃথিবী থেকে তরঙ্গ আকারে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই আকারে মহাশূন্য থেকে সূর্য থেকে পৃথিবীর দিকে আসে। আর যখন রাত হয়ে যায় তখন পৃথিবী এই তাপটাকে রিলিজ করে দেয়। এই তাপটা তারপর আবার এই সূর্যের দিকে চলে যায়, মানে মহাকাশে চলে যায়। তো এই তাপটাকে আমরা বলি বিকীর্ণ তাপ। আর বিকীর্ণ তাপের জন্য কিন্তু বিকীর্ণ তাপের পরিবহনের জন্য কোনো মাধ্যমের দরকার নেই, এটা মাধ্যম ছাড়াই পরিবাহিত হতে পারে। তো এটা গেল আমাদের তাপের 3 ধরনের প্রকারভেদ। এবার আমাদের দেখতে হবে যে তাপের ফলে কি কি ঘটে। দেখো তাপের ফলে মানে কি কি পরিবর্তন ঘটতে পারে। 1 নম্বর সেটা হলো তাপমাত্রার পরিবর্তন ঘটতে পারে। তাপমাত্রার পরিবর্তন ঘটতে পারে। কোনো বস্তুকে যদি আমরা উত্তপ্ত করি তখন কি হবে, তার তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। আর ঠান্ডা করলে কি হবে, টেম্পারেচার আস্তে আস্তে কমবে। তো তাপমাত্রার পরিবর্তন হলো এটাই। এবার হলো আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আয়তনের পরিবর্তন। এক্ষেত্রে গেল একটা তাপমাত্রার পরিবর্তন, আমি এখানে লিখছি, এটা হলো আয়তনের পরিবর্তন। যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে কি হবে, আয়তনটা বাড়বে। তাপমাত্রা বাড়ালে বা তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে। আর তাপ যদি আমরা কমাই, তাপ কমালে কি হবে, আয়তনটা কমে যাবে। আর একটা হলো রাসায়নিক পরিবর্তন, মানে তাপের প্রভাবে কি কি পরিবর্তন ঘটতে পারে। এটা হলো রাসায়নিক পরিবর্তন। দেখো আমাদের কাছে আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট নিয়ে নিই, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা হিট দিই তাহলে কি তৈরি হবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে দেখো তাপ দিয়ে আমরা 3 ধরনের পরিবর্তন দেখতে পারি। একটা হলো তাপমাত্রার পরিবর্তন, আর এটা হলো আয়তনের পরিবর্তন। তাপ বাড়ালে আয়তন বাড়বে, আর তাপ কমালে আয়তন কমবে।
আর একটা লাস্ট পরিবর্তন, সেটা হলো রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ যদি আমরা তাপ দিয়ে দিই, তখন দেখো এই যে ক্যালসিয়াম কার্বনেট যেটা রয়েছে সেটা তাপ দেওয়ার ফলে ভেঙে গেল, ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইডে ভেঙে গেল, জিনিসটা আমরা পেলাম তারপর। তো এটা হলো তাপ, তাপের প্রকারভেদ আর তাপের প্রভাবে, তাপের ফলে কি কি পরিবর্তন ঘটতে পারে। তো আমরা একটু আগে দেখলাম যে তাপের প্রভাবে কি কি চেঞ্জেস হতে পারে। তো যেটা দেখলাম যে আয়তনের পরিবর্তন ঘটে। তো আয়তনের পরিবর্তন কি করে ঘটে, তো সেটার একটা এক্সাম্পল দেওয়া উচিত। আচ্ছা দেখো, আমি কি বললাম যে তাপ বাড়ালে আয়তন বাড়বে, তাপ বাড়ালে আয়তন বাড়বে। আচ্ছা, তাপকে যদি বাড়াই তাহলে আমাদের আয়তন মানে ভলিউম সেটা বাড়বে, তাপ কমালে আয়তনটা কমবে। এর একটা এক্সাম্পল দেখি। তোমরা হয়তো দেখবে, খেয়াল করবে অনেক সময় যে কি হয়, যখন বাইরে খুব গরম হয়, মানে খুব চড়া যখন রোদ ওঠে, তখন কি হয়, যদি আমরা রোদের মধ্যে সাইকেল রেখে দিই, এবার দেখবে কি হয়, সাইকেলের টায়ারটা ফেটে যায়। তো এটা কেন হয়? দেখো, সাইকেলের টায়ারের ভিতরে কি আছে? বায়ু আছে, এয়ার রয়েছে, বায়ু। এবার যখন বাইরে যখন প্রচণ্ড টেম্পারেচার যখন অনেক বেড়ে যায়, তখন কি হয়, এই যে বললাম তাপ বাড়লে কি হবে, আয়তনটা বাড়বে। তাহলে টায়ারের ভিতরে যে বায়ুটা রয়েছে সেটা তখন প্রসারিত হবে, সেটা এক্সপ্যান্ড করবে। আর এক্সপ্যান্ড করলে কি হবে, টায়ারের ভিতরে রয়েছে টিউব, টিউবের গায়ে তখন অনেক বেশি প্রেশার ক্রিয়েট করবে, অনেক বেশি প্রেশার ক্রিয়েট করবে। তার ফলে কী হবে, একটা সময় পরে গিয়ে টায়ারটা ফেটে যাবে। তাহলে আমরা দেখলাম যে তাপ প্রয়োগ করলে আয়তন বাড়ে, এটার একটা এক্সাম্পল। আচ্ছা, আরও একটা এক্সাম্পল আছে, সেটা কেমন? তোমরা দেখবে যে অনেক পুরনো শিশি, মানে কাচের শিশি, ঠিক আছে? তো কাচের শিশির মধ্যে কি হয়, একটা টিনের একটা ক্যাপ লাগানো থাকে, একটা ক্যাপ, ছিপি। এবার সেটা অনেক সময় কি হয়ে যায়, এমন শক্ত হয়ে যায় আর খোলে না। তো সেটাকে খোলার জন্য একটা ট্রিক আছে। ট্রিকটা কেমন, যে একটা মনে করো বাটির মধ্যে আমি জল নিলাম, জল নিয়ে এটাকে আমি গরম করলাম, ঠিক আছে? জল নিয়ে আমি গরম করলাম। এবার গরম করার পর সেই বোতলটাকে নিয়ে আমি কি করব, এটা মনে করো বোতলটার ছিপিটা, বোতলটাকে নিয়ে আমি এই জলের মধ্যে ডুবিয়ে দেবো, গরম জলের মধ্যে। ডোবালে কি হবে, তখন দেখো জলটা যেহেতু গরম, তাহলে এই ছিপিটার আয়তনটা বড় হবে, একটু বাড়বে। তো ছিপিটা একটু বড় হয়ে যাবে। তো ছিপিটা যদি তখন একটু বড় হয়ে যায়, ক্যাপটা বড় হয়ে গেলে তখন কী হবে, ঢিলে হয়ে যাবে। আর ঢিলে হয়ে গেলে তখন আমরা ইজিলি জিনিসটাকে খুলতে পারবো। তাহলে এটাও একটা এক্সাম্পল যে তাপ বাড়লে আমাদের আয়তনটা কী করে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এবার আমরা দেখব যে তাপমাত্রা কাকে বলে। আচ্ছা, তাপমাত্রার আগে আরেকটা জিনিস বলে দিই, যে তাপের প্রভাবে দেখলাম যে উষ্ণতার পরিবর্তন ঘটে, অবস্থার পরিবর্তন ঘটে। অবস্থার পরিবর্তন মানে যেটা মনে করো আগে ছিল বরফ, তাকে আমি তাপ দিলাম, তাপকে আমি কিউ দিয়ে লিখছি। আচ্ছা, তাপটাকে আমি এই সাইন দিয়ে লিখছি, এটাকে বলে হচ্ছে ডেল্টা বা ডেল, ঠিক আছে? বরফকে আমি তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে সেটা হয়ে গেল জলে। জলটাকে আমি আরও তাপ দিলাম, তারপর হয়ে গেল বাষ্প। তাহলে দেখো, অবস্থার পরিবর্তন ঘটলো তাপ দেওয়ার ফলে। বরফ ছিল, তারপর জল হয়ে গেল, তারপর বাষ্প, ঠিক আছে? তো আরেকটা এরকম হয় কেমন, যে আমরা সবাই জানি চুম্বক কী, ঠিক আছে? তো চুম্বককে যদি আমরা গরম করি তাহলে কি হয়, একটা সময় পরে গিয়ে চুম্বকটার যেটা পাওয়ার, চুম্বকের যেটা চৌম্বকত্ব, তার যেটা পাওয়ার, সেটা তখন নষ্ট হয়ে যায়, সেটা হারিয়ে ফেলে। তখন চুম্বক আর কোনো জিনিসকে, কোনো লোহার জিনিসকে আর আকর্ষণ করে না। তো এটা কি হচ্ছে, যে আমরা তাপ বাড়াচ্ছি, তাপের প্রভাবে কি কি চেঞ্জেস আসতে পারে, কি কি ভৌত পরিবর্তন ঘটছে। দেখো, এসব কিন্তু ভৌত পরিবর্তন, অবস্থার পরিবর্তন ঘটে যাচ্ছে, চুম্বকের চৌম্বকত্ব নষ্ট হয়ে যাচ্ছে। এসব কার জন্য হচ্ছে না, আমরা তাপ প্রয়োগ করছি, তাপ প্রয়োগের এসব ফলাফল, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখবো যে তাপমাত্রা কাকে বলে। তাপ আর তাপমাত্রা জিনিসটা কি, সেটাকে বুঝতে হবে। এবার দেখো, তাপমাত্রা কাকে বলে আমি আগে থেকে লিখে রেখেছি। কোনো বস্তুর উষ্ণতা বা শীতলতার মাত্রাকে তাপমাত্রা বলে। কোনো বস্তুর উষ্ণতা বা শীতলতার মাত্রাকে তাপমাত্রা বলে। তার মানে ব্যাপারটা এরকম, যে আমরা তো জানি যে গরম কি আর ঠান্ডা কি, ঠিক আছে? কোনো একটা মনে করো একটা জল নিয়েছে, একটা গরম জল, একটা ঠান্ডা জল। আমরা বুঝতে পারছি যে এটা গরম জল আর এটা ঠান্ডা জল। কিন্তু আমি যে বলছি গরম জল, সেটা কতটা গরম, খুব গরম নাকি মাঝারি গরম নাকি উষ্ণ, তার গরমের মাত্রাটা কেমন, বা কোনো একটা জল ঠান্ডা, সেটা কতটা ঠান্ডা, সেটা কি খুবই ঠান্ডা নাকি একটু একটু ঠান্ডা। তো সেই সব মানে উষ্ণতা আর শীতলতার যেটা মাত্রা, ইন্টেন্সিটি,
সেটাকে বোঝার জন্য আমাদের তাপমাত্রা লাগে। ঠিক আছে, তো এটাই ডেফিনিশন যে কোনো বস্তুর উষ্ণতা বা শীতলতার মাত্রাকে তাপমাত্রা বলে। মানে সেটা কতটা ইন্টেন্স, গরমটা কতটা বেশি বা কতটা কম, সেটাকে মেজার করার জন্য আমাদের তাপমাত্রা প্রয়োজন। তো দেখো, আচ্ছা আমরা এরকম বলি না যে যখন খুব বেশি গরম হয়ে যায়, মানে আজকে মনে করো খুব টেম্পারেচার বেশি, খুব গরম, তখন আমরা কি বলি যে আজকে টেম্পারেচারটা অনেক বেশি। আজকে কত টেম্পারেচার, মনে করো বললাম যে আজকে 32 ডিগ্রি সেলসিয়াস। দেখো 32 ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু আমরা টেম্পারেচার বলছি। টেম্পারেচার মানে হলো তাপমাত্রা, টেম্পারেচার মানে হলো তাপমাত্রা, তাপমাত্রার ইংলিশ হলো টেম্পারেচার, আর তাপের ইংলিশ হলো হিট। দেখো আমরা কিন্তু একটা স্কেল ব্যবহার করছি, সেলসিয়াস স্কেল। ঠিক আছে, সেলসিয়াস স্কেলে বলছে না, তাই জন্য এটা তাপমাত্রা। তাপটা কত না 32 ডিগ্রি সেলসিয়াস। কালকে কত ছিল, মনে করো কালকে ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো চেঞ্জ হচ্ছে না। তো এই যে তাপমাত্রা, যেটা আমরা তার যে পরিমাণটাকে তাকে মেজার করতে পারছি, সেটাই হলো তাপমাত্রা। আশা করি বোঝা গেছে। এবার এই তাপমাত্রাকে মাপার জন্য আমাদের 3 ধরনের স্কেল রয়েছে। ঠিক আছে, তাপমাত্রাকে মাপার জন্য আমাদের 3 ধরনের স্কেল রয়েছে। এক নম্বর হলো সেলসিয়াস স্কেল, সবাই জানি আমরা সেলসিয়াস স্কেল। সেলসিয়াস, তো সেলসিয়াস স্কেলের সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা, মানে যেখানে বরফ গলে জল হয়, এখানে আমি লিখছি 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে কি হয়, বরফ গলে জল হয়ে যায়। আর এটা কি ছিল 100 ডিগ্রি সেলসিয়াস। এখানে কি হয়, জল ফুটে বাষ্পে পরিণত হয়। ঠিক আছে, তো এটা গেল সেলসিয়াসের ক্ষেত্রে। এবার 2 নাম্বার চলে আসে, এটা হচ্ছে ফারেনহাইট। দেখো ফারেনহাইট স্কেলের একই জিনিস, এক্ষেত্রে বরফ গলে জল হয় হচ্ছে সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইটের ক্ষেত্রে এটা হবে 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, আর জল ফুটে বাষ্পে পরিণত হবে 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, সেম কিন্তু বরফ গলে জল হয়, আর এটা হচ্ছে জল ফুটে বাষ্পে পরিণত হয়। এটা লোয়ার টেম্পারেচার, এটা হচ্ছে আপার টেম্পারেচার, সর্বনিম্ন তাপমাত্রা আর সর্বোচ্চ তাপমাত্রা। আচ্ছা, সেলসিয়াস গেল, ফারেনহাইট গেল, আর একটা হলো কেলভিন। কেলভিন স্কেলকে আমরা কে দিয়ে বলি? আচ্ছা দেখো, কেলভিন স্কেলের ক্ষেত্রে যেটা সর্বনিম্ন তাপমাত্রা সেটা হলো 0 কেলভিন। এটা হলো সর্বনিম্ন তাপমাত্রা, এটাকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা। তো কেলভিন স্কেল তোমাদের ক্লাস 10-এ রয়েছে, ক্লাস 10-এ তখন পড়বে কেলভিন স্কেলটা ভালো মতো করে। এখন কেলভিন স্কেল নিয়ে খুব বেশি ডিটেলসে যাওয়া দরকার নেই। এটা মনে রাখবে যে কেলভিন স্কেলের যেটা সর্বনিম্ন তাপমাত্রা সেটা হলো 0 কেলভিন। ঠিক আছে, এটাকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচার। আর এই যেটা সর্বোচ্চ তাপমাত্রা, সেটার কোনো থিওরিটিক্যাল কোনো ভ্যালু নেই। ঠিক আছে, সর্বোচ্চ, সেটার কোনো থিওরিটিক্যাল ভ্যালু নেই। কিন্তু কেলভিন স্কেলের ক্ষেত্রে যদি আমি বলি যে বরফ গলে কখন জল হয় কেলভিন স্কেলে, তখন সেটা হয়ে যাবে আমাদের 273 কেলভিন। 273 কেলভিনে কি হয়, বরফ গলে জল হয়ে যায়, বরফ গলে জল হয়। এটা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা না কেলভিন স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা 0 কেলভিন, আর 273 কেলভিন হচ্ছে সেই টেম্পারেচার, সেই তাপমাত্রা যেখানে কি হয়, বরফ গলে জল হয়, সেটা কেলভিন স্কেলের ক্ষেত্রে। আর কেলভিন স্কেলের ক্ষেত্রে 373 কেলভিন, এই সময় কি হয়, জল
ফুটে বাষ্প হয়। ঠিক আছে, তাহলে দেখো সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল আর কেলভিন স্কেল হয়ে গেল। তো এবার আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে কি রিলেশন রয়েছে। ঠিক আছে, আর কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে কি একটা রিলেশন রয়েছে সেটাকে জানতে হবে। আচ্ছা, আমি এখানে লিখে দিই। দেখো, কেলভিন স্কেল সমান সমান 273 যোগ সেলসিয়াস। এটা মানে কি? এটা মানে হলো যে আমাদের যদি কোনো টেম্পারেচার, যেটা মনে করো সেলসিয়াস স্কেলে রয়েছে, সেটাকে যদি আমাদের কেলভিন স্কেলে কনভার্ট করতে লাগে, বা এর উল্টোটা, অর্থাৎ যদি কোনো টেম্পারেচার কেলভিন স্কেলে দেওয়া রয়েছে সেটাকে যদি আমাদের সেলসিয়াস স্কেলে কনভার্ট করতে লাগে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা কি করে ইউজ করব? দেখো আমি কি বললাম। আচ্ছা দেখো, একটা আমি ক্রস চেক করে দেখাই। আমি বললাম যে জল ফুটে বাষ্প হয় কখন? 373 কেলভিন এই টেম্পারেচারে। আর আমরা কি জানি যে সেলসিয়াস স্কেলে জল ফুটে কখন বাষ্প হয়? 100 ডিগ্রি সেলসিয়াসে, তাই না? সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস যখন টেম্পারেচার চলে যাবে তখন জলটা ফুটে বাষ্প হয়ে যাবে। তো এবার দেখো আমি সেলসিয়াস স্কেল, ঠিক আছে, সেলসিয়াস স্কেলে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কে সমান সমান 273 যোগ এই সি এর জায়গায় 100 বসালাম, মানে 100 ডিগ্রি সেলসিয়াসে কী হয়? জলটা ফুটে বাষ্প হয়। তাহলে কেলভিন হয়ে গেল। দেখো দুটোকে যোগ করলে হয়ে যাবে আমাদের 373 কেলভিন, তাই না? দেখো আমি এটাই লিখেছি, 373 কেলভিন। এই টেম্পারেচারে কি হয়? জল ফুটে বাষ্প হয়। এবার দেখো 273 কী করে আসলো? বরফ গলে জল হচ্ছে, কেলভিনে কী করে আসলো 273? সিম্পল, একই জিনিস করবো। দেখো কে সমান সমান 273 যোগ ডিগ্রি সেলসিয়াস, এটা ফর্মুলা আমাদের, তাই তো? এবার দেখো বরফ কখন জল হবে? সেলসিয়াস স্কেলে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তখন বরফ গলে জল হয়ে যায়। তাহলে আমি এর জায়গায় কি বসাবো? 0 বসাবো, আর 0-র সাথে যোগ করলে কি হবে? 273, এটাই থাকবে। দেখো এটাই আসলো যে 273 কেলভিন এই টেম্পারেচারে বরফ গলে জল হয়। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে কি রিলেশন সেটা। এবার আমরা দেখবো যে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে কি রিলেশন রয়েছে, ওরকমই একটা ফর্মুলা থাকবে এর ক্ষেত্রেও। ঠিক আছে, তো তোমরা এটা নোট করে নাও, আমি এটাকে মুছে ফেলবো এবার। আচ্ছা তাহলে আমি এটা কেলভিন স্কেলটাকে মুছে ফেলছি। আচ্ছা এবার দেখবো যে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে কি রিলেশন রয়েছে। সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে একটা ফর্মুলা রয়েছে, সেটাকে মনে রাখতে হবে। সেটা হলো C/5 সমান F-32 ডিভাইডেড বাই 9। ঠিক আছে, তো সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে এটা হলো রিলেশন, যেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এবার দেখো এটাকে একটা মনে রাখার একটু মানে অন্যভাবে মনে রাখতে পারি আমি জিনিসটাকে। দেখো কীভাবে লিখবো, সেলসিয়াস লিখলাম আর এদিকে আমি ফারেনহাইট লিখলাম। আচ্ছা একটু এদিকে লিখি, এখানে লিখছি সেলসিয়াস আর একটা হলো ফারেনহাইট। ঠিক আছে, এবার সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা কত? 0 ডিগ্রি, তাহলে সেলসিয়াস -0 করলাম। আর ফারেনহাইট স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা কত? 32 ডিগ্রি ফারেনহাইট, তাহলে এক্ষেত্রে আমরা 32 লিখলাম। ঠিক আছে, এবার দেখো 0 ডিগ্রি আর 100 ডিগ্রি এর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স 0 আর 100-এর মধ্যে ডিফারেন্স কত? গ্যাপটা কত? 100, 100 - 0 দ্যাট মিনস 100। ঠিক আছে, সিমিলারলি এবার দেখো 32 রয়েছে আর এখানে 212 রয়েছে, তো এর মধ্যে গ্যাপটা কত? 212 - 32, 212 থেকে 32 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 180। ঠিক আছে, তো এই যে ডিফারেন্সটা লোয়ার টেম্পারেচার আর হায়ার টেম্পারেচার, সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা নিচে বসাচ্ছি। ঠিক আছে, সেলসিয়াসের ক্ষেত্রে এই যে গ্যাপটা ছিল সেটা ছিল 100, আর ফারেনহাইটের ক্ষেত্রে এই গ্যাপটা কত? 180। এবার দেখো একটু আমি কাটাকাটি করব, 0 0 কাটবে,
2 দিয়ে কাটলে কত হবে 5, 2 দিয়ে কাটলে হয়ে যাবে 9। তাহলে কি আসলো দেখো, এটাই আসলো। এখান থেকে কী পেলাম আমরা, এই 0 আছে, লেখার কোনো দরকার নেই, এটা c/5 হয়ে গেল। আর উপরে কি থাকলো f মাইনাস 32 ডিভাইডেড বাই 9, এটাই পেলাম আমরা। ঠিক আছে, তো এটা গেল সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে রিলেশন। তো এটাকেও আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, ছোট একটা অঙ্ক টাইপের। দেখো আমরা ক্রস চেক করব। দেখো আমরা জানি যে 212 ডিগ্রি সেলসিয়াস 212 ডিগ্রি ফারেনহাইটে কী হয়, জলটা ফুটে বাষ্প হচ্ছে। এবার দেখো আমরা কি করব, এই যে রিলেশন c/5 সমান সমান f মাইনাস 32 বাই 9। হ্যাঁ, তো দেখো সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াসে কী হচ্ছে, জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে সেলসিয়াসের জায়গায় আমি 100 ডিগ্রি বসালাম, 100 বসালাম। ঠিক আছে, কারণ 100তে কী হচ্ছে, জলটা ফুটে বাষ্প হয়ে যাচ্ছে। নিচে 5 f মাইনাস 32 বাই 9। এবার এটা কাটাকুটি করবো আমরা, কত হবে, এটা 20 হয়ে গেল। আর এটাকে গুণ করবো এবার, বজ্রগুণ, তাহলে হয়ে গেল 180। 9 × 20 180 সমান সমান f মাইনাস 32। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, f সমান সমান 180, আর এই 32 চলে আসলো এদিকে, সমান সমানের এদিকে আসলে কি হবে, এটা মাইনাস ছিল এদিকে চলে আসলো প্লাস হয়ে যাবে 32। তাহলে কত হয়, যোগ করলে দেখো 2 1 2। তাহলে দেখো ফারেনহাইট স্কেলে কত পেলাম আমরা, 212 ডিগ্রি ফারেনহাইট, তাই না? এটাই ছিল আমাদের দেখো ফারেনহাইট স্কেলে যেটা সর্বোচ্চ তাপমাত্রা, অর্থাৎ যেখানে কি হচ্ছে, জলটা ফুটে বাষ্প হয়ে যাচ্ছে, সেটা ছিল 212। আর আমরা কি করে বের করলাম, আমরা সেলসিয়াসের জায়গায় 100 বসিয়েছি, সেলসিয়াস থেকে এটাকে আমি কনভার্ট করলাম যে ফারেনহাইটে কত হবে। সেলসিয়াসে তো 100 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে ফারেনহাইট স্কেলে সেটা কত হবে সেটাকে দেখলাম এভাবে। দেখো ক্যালকুলেশন করলাম, 212 ডিগ্রি ফারেনহাইট চলে আসলো। তাহলে এটা ক্রস চেক করলে আমরা দেখে নিলাম যে রিলেশনটা ঠিকঠাক করে কাজ করছে কিনা। তাহলে আশা করি এখানে বোঝা গেল যে তাপমাত্রা জিনিসটা কি, তাপমাত্রা কি, আর তাপমাত্রার যে বিভিন্ন স্কেলগুলো রয়েছে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, এগুলোর মধ্যে কি রিলেশন। এর পরবর্তী ভিডিওটাতে আমরা দেখব যে ক্যালোরিমিতি কাকে বলে, ক্যালোরিমিতি কি, আর ক্যালোরিমিতির যেটা মূল নীতি সেক্ষেত্রে একটা ডেরিভেশন রয়েছে, আর তার সাথে কিছু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। থ্যাংক ইউ।